আজ সকালে একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখলাম, সেই স্ট্যাটাসটা মাত্র একটি লাইন। আজ সেই স্ট্যাটাসটা ঠিক তখনই দেখলাম যখন তৃণমূল কংগ্রেস তাদের 42 জন প্রার্থী তালিকার নাম ঘোষণা করল, অর্থাৎ লোকসভার 42 জন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করল। এবং আজ আমার সঙ্গে যিনি সাক্ষাৎকারে রয়েছেন, তার জীবনে এই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের লাইন অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম অন এনকেটিভি বাংলা মিস সুজাতা মণ্ডল। হোয়াটসঅ্যাপ লাইনটা কি সেটা বলুন। হোয়াটসঅ্যাপ লাইনটা ছিল হেল হ্যাথ নো ফিউরি লাইক আ উম্যান স্কর্নড। আপনার জীবনের সঙ্গে তো অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। একদমই তাই, আমার জীবনের সাথে মিলে যায় কোথাও। আচ্ছা, অনেকেই বলছেন যে 2024-এর এই লড়াই, বিষ্ণুপুর কেন্দ্রের এই লড়াই, এটা ব্যাটল অফ দি এক্সেস, তাই কি? দেখুন, জীবন প্রতিটা দিন আপনি পার করবেন আর গতকালটা হয়ে যায় আপনার জীবনে এক্স, তাই তো? তো কারো কারো জীবনে সেই এক্সের সংজ্ঞাগুলো বদলে যায়, যেমন আমার জীবনে বহুবার বহু কিছু ক্ষেত্রে বদলে গেছে। কিন্তু আমার জীবনে চরম দুঃখের দিন এটাই বলবো যে আমি একটি ভুল মানুষকে নির্বাচন করেছিলাম জীবনসঙ্গী হিসাবে, এবং তিনি আমাকে প্রতি মুহূর্তে যন্ত্রণা এবং বেইমানি ছাড়া কিচ্ছু দেননি। তার ফলে তার হাত থেকে বাঁচার জন্য এবং নিজের জীবনটাকে বাঁচানোর জন্য আমাকে মধ্যরাত্রে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল। এবং আমি যেহেতু একজন বাঙালি নারী, আমাদের কাছে সিঁথির সিঁদুরের দাম পৃথিবীর সব থেকে বেশি দামি, তো আমিও চেয়েছিলাম যে সিঁথির সিঁদুর পরে সারা জীবন সংসার করবো একটা মানুষকে নিয়ে। কিন্তু সবার তো সব ভাবনা সত্য হয় না। বাড়ি ছেড়ে বেরিয়ে এসে যখন তিনি ডিভোর্স চাইলেন, আপনি জানেন আমি কিন্তু ডিভোর্স বা ছাড়াছাড়ি বিচ্ছেদ কোনোটারই পক্ষপাতী ছিলাম না। সব দিক দিয়ে আমাকে একা করে দেওয়া হয়েছিল। মানে আমি যেদিন রাত্রি 3:35 বাজছিল, তখন আমি একটা কথাই ভেবেছিলাম যে আজ মধ্যরাত্রে যদি আমি এখন এই চরম সিদ্ধান্তটা না নিই, জানি না কালকে সকালটা দেখতে পাবো কি না। আমার এটাই মনে হয়েছিল যে আমাকে বাঁচতে হবে, আগে বাঁচবো তারপর না সব কিছু। তো আমি মানে একটাই কথা, আমি জীবনে আমার মধ্যবিত্ত পরিবার থেকে আমি এসেছি, উচ্চবিত্ত একটি মধ্যবিত্ত পরিবার থেকে, এবং সেখানে আমার পরিবারে কেউ রাজনীতির সঙ্গে সম্পর্কিত নয়। আমি ফার্স্ট জেনারেশন। এবং আমার কাছে একটাই বাবা মা বা দাদু দিদা বা ছোটোর থেকে একটাই বলেছিলেন যে মেয়েরা তো যে বাড়িতে সিঁথিতে সিঁদুর নিয়ে ঢুকবে সেই বাড়ি থেকেই অস্থি উঠবে। কিন্তু আমারও অস্থি উঠে যেত, কিন্তু সেটা জীবনের সঠিক সময়ে নয়, অকালে। আর আমি বিস্ফোরক অভিযোগ আপনি বলছেন যে ওই বাড়িতে থাকলে আপনি, হ্যাঁ, কারণ আপনারা জানেন যে মেয়ে জীবনকে মৃত্যুর সামনে বাজি রেখে অন্যের জন্য, মানে তৎকালীন স্বামীর জন্য জীবন বাজি রেখে লড়তে পারে, সে কোনোদিন কোনো লোভের জন্য অন্তত ঘর ছাড়তে পারে না। আপনার বিরুদ্ধে একাধিক কথা বলেছেন সৌমিত্র বাবু, মিডিয়াতে বলেছেন। উনি আজকের পর থেকে আরও বলবেন, আজকের পর থেকে আরও বলবেন। আমার কিচ্ছু উত্তর দেওয়ার নেই, সব উত্তর উনি নিজেই দিয়ে দিয়েছেন। আপনি দেখেছেন যে উনি বিয়ে করেছেন এবং এই সম্পর্কটি ওনার অনেক দিন আগে থেকেই। আর কষ্ট হয় না, মানে যখন পাথর দেখবেন ঘর্ষণ খেতে 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 পাথর অভ্যস্ত হয়ে যায়, আর কষ্ট হয় না। হ্যাঁ, অন্তত ওই জায়গাটাতে তো হয়েই গেছি। খালি আবেগ একটা জায়গাতেই রয়েছে, একটা জায়গাতেই ফুলের মতো মনটা রেখেছি, বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য কাজ করার। কারণ বিষ্ণুপুর আমার বড্ড প্রাণের। আজকে সুজাতা এই যে পরিচিতিটি যেটা লাভ করেছে, সেটাই বিষ্ণুপুরের মানুষের জন্যই। আর বিষ্ণুপুর আমার গর্ব। বলেন যে বড়জোড়া আর শালতোরার দুই যুবক যুবতী, কংগ্রেসে তাদের প্রেম হলো, বিজেপিতে তাদের বিচ্ছেদ হলো, আর এবার বিজেপি এবং তৃণমূলে দুজন আলাদা আলাদা পথে গিয়ে কোথাও একবার লড়লেন মিডিয়ার সামনে, একবার লড়লেন কোর্টে ডিভোর্সের জন্য, এবার লড়ছেন রাজনীতির আঙিনায়। আর এটা বললেন না যে বিষ্ণুপুরের এবারের লড়াইটা ঘরের মেয়ের সাথে বহিরাগতর, এটাও তো বলা দরকার। এই লড়াইটা তো এবার বিষ্ণুপুরের মানুষ তো এই প্রথম তাদের ঘরের মানুষকে প্রতিনিধি পেল। এতদিন তো লোকসভার প্রতিনিধি যিনি ছিলেন তিনি তো বহিরাগত, তিনি তো শালতোরা বিধানসভার মানুষ, সেটা বাঁকুড়া লোকসভা পড়ে। উনি থাকেনও না বাঁকুড়া জেলায়, হয় দিল্লিতে, নয় কলকাতায়, নইলে দুর্গাপুরে থাকেন, এবং তার বাড়িও নয় বিষ্ণুপুর লোকসভার মধ্যে। একটি ফ্ল্যাট তিনি লোক দেখানি নিয়ে রেখেছেন, যাতে লোককে বোঝানো যায় যদি আমি একটা ধরুন অন্য রাজ্যে ফ্ল্যাট কিনে রাখি,
তাহলে আমি কি সেই রাজ্যের হলাম তো না। তো সেই রকমই উনি একটি কিনে রেখেছেন ফ্ল্যাট, কালে কশ্মীরে এসে থাকেন মানুষকে দেখানোর জন্য, কিন্তু আমার বাড়ি, আমার আদি বাড়ি সবটাই আমার বিষ্ণুপুর। আচ্ছা, অনেকেই তো বলতে পারেন যে এখন আপনার রাজনীতি এবং এবারের লড়াইটা কিন্তু বিষ্ণুপুরের ঘরের মেয়ের বিরুদ্ধে বিজেপির বহিরাগতের লড়াই। আবার একই দিকে ঘরের মেয়ের বিরুদ্ধে তার প্রাক্তন স্বামীর লড়াই। স্বামী শব্দটা উচ্চারণ করে আর স্বামীকে অপমান, স্বামী বলে আর অপমান করব না, কারণ অনেক স্বামী মানে তো সেটাই আমি, মানে যে জীবন সঙ্গী হয়, যিনি মাঝ রাস্তায় হাত ছেড়ে দেন অন্য নারীর হাত ধরার জন্য, তিনি আর যাই হোক স্বামী হতে পারেন। এটাই কি একমাত্র কারণ? অনেক মানসিক অত্যাচার সহ্য করেছি। আর দেখুন, আপনারা যদি জানেন, আমি ব্যক্তিগত ব্যাপার খুব একটা বলতে চাই না, কারণ জানেন ব্যক্তিগত ব্যাপার বললে লোকে ভাববে হয়তো আজ আমি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়েছি বলে বলছি, তা কিন্তু নয়। জীবনের যন্ত্রণা বলতে গেলে আপনাদের চ্যানেলের ইন্টারভিউ কেন, একটা বইয়ের পাতা শেষ হয়ে যাবে। আর একটা জিনিস জেনে রাখুন যে আমি কিন্তু একটা ছুঁচের কণাও কিন্তু ডিভোর্সের জন্য অ্যালিমনি হিসাবে নিইনি, যেটা আজকে কিন্তু একটা অনেক ক্ষেত্রে দেখবেন খোরপোশ কিন্তু একটা বেকার ছেলেকেও দিতে হয়। সেখানে এটাও ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড যে আমি একটা সিটিং এমপির কাছ থেকে একটা ছুঁচের কণাও নিইনি ডিভোর্সের জন্য। তাহলে তো নিশ্চয়ই বুঝবেন। কিন্তু একটা প্রশ্ন এখন যেটা বারবারই উঠছে, বারবার একটা প্রশ্ন উঠে আসছে, তা হলো কোথাও রাজনীতির আঙিনার এই লড়াইটা সুজাতা মণ্ডল এবং সৌমিত্র খাঁর ঘরের লড়াই না হয়ে যাবে? ঘরই তো আর নেই, আর কিসের ঘরের লড়াই? ঘরটাই তো ভেঙেছেন উনি নিজের হাতে, আর ঘর কোথায় আছে? এই লড়াই আর ঘরের জন্য কোথায়? হ্যাঁ, নিশ্চয়ই ঘরের লড়াই, আমার বিষ্ণুপুরের মানুষের জন্য লড়াই, কারণ বিষ্ণুপুর আমার ঘর, বিষ্ণুপুর আমার প্রাণ, বিষ্ণুপুর আমার সব কিছু। আজকে সুজাতা হয়েছে বিষ্ণুপুরের জন্য। ভারতীয় জনতা পার্টির একাংশ বলতে শুরু করে দিয়েছে যে আপনি যা বলছেন সবটাই ভোটে জেতার জন্য করছেন, সৌমিত্রবাবু ওরকম মানুষ নয়। এই অ্যাটাকগুলো তো আসছে, কিভাবে হ্যান্ডেল করবেন? যারা বলছেন, আমি যদিও কারো খারাপ কথা বলতে পছন্দ করি না, যারা বলছেন, আমি প্রার্থনা করি তাদের খুব প্রিয়জনের জীবনে যেন এরকম ঘটনা ঘটে। আচ্ছা বেশ, একটা প্রশ্ন বারবার আসে, আজকেও উঠেছে সেই প্রশ্ন। অনেকেই বলছেন যে তৃণমূল কংগ্রেস আপনাকে টিকিট দিয়েছে কারণ আপনার বিপরীতে সৌমিত্র খাঁ রয়েছে। কোথাও এই বাড়ির দ্বন্দ্বটাকে, আপনাদের পার্সোনাল দ্বন্দ্বকে রাজনীতির ময়দানে তৃণমূল কংগ্রেস যখন আরামবাগ বিধানসভায় আমাকে দল প্রতিনিধি করেছিল, তখন কি সে আমার বিরুদ্ধে প্রার্থী ছিল বলে করেছিল? তখন তো দল আমাকে একটা লড়াই করবার ময়দানই দিয়েছিল। যখন আমাকে 2023-এ আমাকে জেলা পরিষদের প্রার্থী করেছিল, তখন তো দল আমাকে কি তার আমার বিরুদ্ধে ডাইরেক্ট প্রার্থী ছিল? তখনও তো দল আমাকে একজন দায়িত্ব দিয়েই লড়াই করিয়েছিল। আজকে আমি দলের একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তাহলে সেটাও তো সে আমার বিরুদ্ধে নেই। তাই এটা নিন্দুকেরা বলবেই। দেখুন, নিন্দুকদের কথা জবাব দেওয়া, নিন্দুকদের পিছনে সময় নষ্ট করার মতন সময় আমার হাতে নেই। নিন্দুকরা আরেকটা কথাও বলছেন এক বহিরাগতকে প্রার্থী করা হলো, বিজেপি থেকে আসা এক ক্যান্ডিডেটকে প্রার্থী করা হলো। আর যাকে প্রার্থী করেছে বিজেপি, তিনি কোন কোন দল থেকে করে এসছেন একটু কাইন্ডলি একটু তাকে মনে করতে হবে। মানে 2011-তে কংগ্রেস, 2013-তে তৃণমূল, 2019-এ বিজেপি, মানে আমি না বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি যে আমি আবার সিকোয়েন্স মিস করছি নাকি। এবং টিকিট ডিক্লেয়ার হওয়ার আগের দিন পর্যন্ত তিনি কনফিউজ ছিলেন যে তিনি আদতে কোন দলে আছেন। একটা প্রবাদ আছে, আপনি জানেন, যে ছুঁচ করে চালুনি, মানে ছুঁচ করে চালুনি করে ছুঁচের বিচার, না, প্রবাদটা হচ্ছে চালুনি করে ছুঁচের বিচার। তো ওনার এবং ওনার দলের, মানে ওনাকে যারা প্রার্থী করেছে তাদের তো পুরোটাই ফুটো, কংগ্রেস থেকে তৃণমূল থেকে বিজেপি, জানি না আবার কোন কোন দলে যাবেন। আর সেখানে কিন্তু আমার লড়াইটা কিন্তু ছিল একটা স্ত্রীর লড়াই। আপনার মনে হচ্ছে এই স্ত্রীর লড়াইকে কোথাও সামনে রেখে মহিলা ভোটাররা আপনাকে বেশি ভোট দেবে কিংবা আপনার দিকে আকৃষ্ট হবে? মহিলারা মমতাদিকে জানেন, আর আমি মমতাদির দলের একজন সৈনিক। আজকে ভাবুন তো, আপনিও তো বাংলাতে একজন থাকেন, আপনারা তো বাড়িতে মা বোন রয়েছেন। আজকে ভাবুন তো, কোন সিপিএম, কোন কংগ্রেস, কোন বিজেপি আমাদের মেয়েদের, আমি একটা শিডিউল কাস্ট সমাজের প্রতিনিধি, আমাদের এখনও খেটে খাওয়া বেশিরভাগ মানুষ লোকের বাড়িতে বাসন মাজে, কাপড় কাচে। আমার সৌভাগ্য যে আমি একটা শিক্ষিত বাড়ি থেকে জন্ম নিয়েছি, তাই হয়তো আমি এই শিক্ষার আলো দেখেছি। কিন্তু আজও আমার সমাজের প্রতিনিধিদের, তাদের কিন্তু রুজি রোজগার হয় কারো বাড়িতে বাসন মেজে, কারো বাড়িতে কাপড় কেচে, কারো বাড়িতে কিন্তু ঘর মুছে। আজ মমতাদি কিন্তু তাদের হাতে সম্মানের 1000 টাকা তুলে দিচ্ছে।
আজ কারো সিরুল কাজদের হাতে 1000 থেকে 1200 তুলে দিচ্ছে। তাহলে আজকে বলুন তো, নারীরা এই যে সম্মানে যখন মাসের 1 তারিখে বুক ফুলিয়ে মাথা উঁচু করে ব্যাংকে যে নিজের হাতে টাকাটা নিয়ে আসেন লক্ষ্মী সেজে, সেটা কি অপমানের, সেটা কি অসম্মানের? তাই নারীরা, অনেকেই বলছে সন্দেশখালী কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারকেও কোথাও ফুটো করে দিয়ে চলে যাচ্ছে। আমি একটাই কথা বলবো, নারী তো নারায়ণী। আর নারী, আমি মনে করি নারীর শক্তি। আপনি জানেন যে মহিষাসুরকে বধ করতে মহিষাসুর মর্দিনীরই উদ্ভব হয়েছিল, তখন কিন্তু কেউ পারেনি। আর সন্দেশখালীর কথা বলছেন, দেখুন সন্দেশখালীতে যারা অপরাধী তাদের প্রত্যেককে কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রশাসন প্রত্যেককে গ্রেপ্তার করিয়েছে, এবং যারা যারা জড়িত আছে তাদেরকে কাউকে রেয়াত করা হবে না, এটা জেনে রাখুন। কারণ আগে অবধি, আজ যার নাম ঘোষণা হলো সৌগত রায় প্রার্থী, তিনি 2 দিন আগে অবধি বলে গেলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনার কি মনে হয় কোথাও, আপনি যেহেতু নিজে বারবার বলছেন যে আপনি শিকার হয়েছেন, আপনি নির্যাতিত হয়েছেন, নির্যাতিতাদের ইস্যু, সেই ইস্যু কোনো তৃণমূল কংগ্রেস কিংবা কোন রকম রাজনৈতিক দলকে নাড়িয়ে দিতে পারে? তাহলে তো হাতরস বা উন্নয়নের ঘটনাতে তো বিজেপির ক্ষমতাতেই আসা উচিত নয়, তাই নাকি? আজ বিজেপি তো কোনোদিন মনে করেনি, বিজেপি বলেছিল উজ্জ্বলা গ্যাস যোজনা করে মেয়েদের আর চোখের জল পড়বে না, আর মেয়েরা ধোঁয়ায় রান্না করবে না। কিন্তু আজও মেয়েরা কিন্তু 1200 টাকার গ্যাস আর কিনতে পাচ্ছে না। 100 টাকা কমে গেছে তো। ওটা তো ভোট চমক, দিন না 100 টাকা। আজকে এতগুলো বছর ধরে 1200-1400 টাকা কামিয়ে 100 টাকা 2 মাস কমিয়ে আবার ওয়েট করুন। যদি দুর্ভাগ্য হয় ভারতবর্ষের মানুষের, আবার যদি বিজেপি ক্ষমতায় দুর্ভাগ্যজনকভাবে আসে, এই 100টা আপনি নিশ্চিত রাখুন 200 টাকা বাড়বে। বিজেপি বলেছিল যে তারা 3 তালাক উঠাচ্ছে, বলেছিল না যে আমার সংখ্যালঘু মা বোনেদের সম্মানের জন্য। আর তার দলেরই এমপি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী, তিনি ওপেন টিভিতে আমাকে তালাক দিলেন। আমার অপরাধটা কি ছিল? আমি তার অন্য নারী সঙ্গটা মেনে নিতে পারিনি, এটা আমার অপরাধ ছিল। তিনি টিভিতে বসে বসে 3 তালাক দিলেন, বলুন আমার কি অপরাধ ছিল? আপনার মনে এখনো এই দুঃখটা রয়েছে, সেটা খুব এভিডেন্ট। আপনার প্রতিটা উত্তরেই কোথাও আপনার প্রাক্তন জীবন সঙ্গিনী তার কথা উঠে আসে। দুঃখ কি যন্ত্রণা জানি না, কিন্তু কি জানেন, মানে কোনো নারীর জীবনে যেন মানে এমন কোনো পুরুষ না জোটে যাকে ঘর ভাঙার যন্ত্রণা সহ্য করে। সৌমিত্র খা বনাম সুজাতা মণ্ডল, লড়াইটা কেমন হবে বিষ্ণুপুরে? আমার লড়াই আমার সাথেই, আমার লড়াই আমি আমার প্রতিপক্ষ। আপনার কি মনে হয় এই মুহূর্তে বিষ্ণুপুরের মানুষের কি দরকার যেটা তাদের কাছে নেই? বিষ্ণুপুরের মানুষের দরকার কি জানেন? এমন একজন এমপি যাকে তারা বিপদে আপদে পাশে পাবে। মানে ইনি যদি, যেহেতু ইনি এখন বর্তমানে আছেন, যদিও প্রার্থী হয়ে গেছেন, আর এমপি বলা উচিত না, এখন উনি বিজেপির বিদায়ী এমপি বলতে পারেন। হ্যাঁ, বিদায়ী এমপি। এবং আপনার চ্যানেলে উনি যেন কিছুদিন পর মানে পরাজিত এমপি হন, এটাই প্রার্থনা করব ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে। তো একটাই কথা আমি বলতে চাইছি যে বিষ্ণুপুরের মানুষ, এমনকি ওনার যে দল উনি করেছেন, আমি কংগ্রেসের লোকের কাছেও শুনেছি, তৃণমূলের লোকের কাছেও শুনেছি, বিজেপির লোকের কাছেও পথ চলতে শুনতে পাই যে এমপিকে কাজে পাওয়া তো দূর কথা, বিপদে পাশেও পায় না। আজ মানুষ কি দেখে ভোট দেবে বলুন তো? আর এ লড়াই আর আমার ঘরের লড়াই নেই। অনেকেই আপনাদের এই লড়াই সম্বন্ধে বলছেন বাংলা সিনেমা, সেই হিট বাংলা সিনেমা প্রাক্তনের কথা। কিন্তু এই প্রাক্তনের গল্পটা তো একটু আলাদা। যখন রাজনৈতিক আঙিনায় কাদা ছোড়াছুড়ি হবে ভোটের আগে ক্যাম্পেনিং এ, তখন থিংস গেট আ লট নাস্টি, খুব পার্সোনাল স্ফিয়ারে চলে আসে। হ্যান্ডেল করতে পারবেন আপনারা দুজনেই? আপনি পারবেন? উনি কাদা ছুড়ুন, আরও যদি কিছু ছোড়ার থাকে ছুড়ুন, অনেক কিছুই তো ছুঁড়েছিলেন, ঠিক আছে। আমার নামের পাশে হয়তো লেট শব্দটা বসে যেত, ঠিক আছে, কিন্তু আজও তো আমি বেঁচে থেকে আপনাদের চ্যানেলে বারবারই কথা বলছেন, আপনার প্রাণনাশের আশঙ্কা ছিল আপনি বলছেন, এবং আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি একজন সাংসদ, বিদায়ী সাংসদ, তিনি প্রার্থীও, এবং আপনার অপোজিশন প্রার্থী, আপনার একেবারে বিরোধী প্রার্থী। হঠাৎ এই কথাগুলো কেন বলছেন? কোনো কি ঘটনা রয়েছে যা আমরা জানি না? আজকে বলুন। একটাই কথা বলবো যে আপনাদের কি মনে হয় যে একটা মেয়ে মধ্যরাতে যখন বাড়ি ছেড়ে বেরোয় সেটা কি খুব সকাল্লাতে বেরোয়? আর
দিনের পর দিন উনি দেখবেন এই যাকে বিয়ে করেছেন, ঠিক আছে, দেখাচ্ছেন, ঠিক আছে, তো জানি না উনি পরের আবার নির্বাচনে টিকিট পেলে আবার অন্য কাউকে বিয়ে করবেন কি না, তো সেটা সময় কথা বলবে। তো এবং উনি কিন্তু দীর্ঘদিন ধরেই তার সাথে সহবাস শুরু করেছিলেন, প্রচুর এভিডেন্স আছে আমার কাছে, প্রচুর মানুষ বলেছে। এবং আমাকে এতটাই নির্যাতন করা হয়েছিল যে আমাকে আত্মসম্মান এবং প্রাণ বাঁচানোর জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে প্রাণ বাঁচানোর জন্য, আমি ঠিক এই কথাটাই জিজ্ঞেস করছি, প্রাণ বাঁচানোর জন্য কোনো সংকেত পেয়েছিলেন যেখানে আপনার প্রাণনাশের আশঙ্কা ছিল? একটাই কথা বলবো, উনি যাকে বিয়ে করেছেন তার স্বামীর মরা, মানে তার স্বামীর মৃত্যু আর বিষ্ণুপুরের বিদায়ী এমপি হওয়ার মধ্যে 4.5 মাসের গ্যাপ কেন? আপনি তো বিস্ফোরক অভিযোগ করছেন, তো এটা একটু প্রুফ আছে আপনার? আমি এটা কথা বললাম যে এই 4.5 মাসের গ্যাপ কেন, মানে এটা একটু দরকার তদন্ত হওয়া, যে তিনি একজন বিজেপি জেলা প্রেসিডেন্ট ছিলেন, তিনি হঠাৎ করে 4.5 মাসের মধ্যে মারা গেলেন। আমার কাছে আমি এটাও শুনেছিলাম যে তিনি নাকি জেনে গেছিলেন এই ব্যাপারটা, এই সম্পর্কটা, এবং তারপরে আপনি কি বলছেন সৌমিত্র বাবু তাকে খুন করিয়েছে? আমি কিছু বলছি না, সেদিকে ইঙ্গিত করছেন? আমি কোনো ইঙ্গিতও করছি না। সমাজদার লোগোं के लिए इशारा ही काफी है। সমাজদার লোকের ইশারাই কাফি। কিন্তু অনেকেই তো ইশারা করছে এইদিকে যে সুজাতা মণ্ডল আজ টিকিটটা পেল একমাত্র তার সাথে সৌমিত্র খাঁর বিচ্ছেদের জন্য। আমি আরামবাগের টিকিটটা কেন পেয়েছিলাম? তখন তো বিচ্ছেদটা হয়নি অফিসিয়ালি। আমি জয়পুর ব্লকে জেলা পরিষদের টিকিটটা কেন পেয়েছিলাম? তখন তো বিচ্ছেদের কথাটা আসেনি। ও আজ লোকসভায় যেহেতু 19-এ আমি রক্ত দিয়ে লড়াই করেছিলাম, আবার 24-এর লড়াইতে প্রার্থী হয়েছি, তাই নিন্দুকদের মুখে কথাগুলো আসছে। আমার দল এবং আমার বিষ্ণুপুর লোকসভার মানুষ এবং সর্বোপরি ঈশ্বর সর্বশক্তিমান, তিনি আমাকে যোগ্য মনে করেছেন, আর যোগ্য মনে করেছেন বলেই আমি আজ প্রার্থী হয়েছি। আপনার এজেন্ডা কি? মানুষের জন্য আপনি কি কি করবেন যদি আপনাকে মানুষ ভোট দেয়? কিংবা কোন ফিলসফি নিয়ে আপনি ভোট চাইতে যাবেন? আমি একটাই কথা বলবো, আমি আসলে কি জানেন তো, আমি খুব বাস্তব মাটির মানুষ। আজ পর্যন্ত এমন কোনো বড় বড় মিথ্যে বাতেল্লা মারিনি যার জন্য মানুষ আমাকে মিথ্যুক বলে, কোনোদিন মানুষ বলার সুযোগ পাইনি। আর ঘরের মেয়ে তো ঠিক আছে, ঘরের মেয়েকে ওরা শাসনও করতে পারবে আর ঘরের মেয়েকে ভালোবাসতে পারবে। তাই একটাই কথা আমি বিষ্ণুপুরের লোকসভার মানুষকে বলতে চাই যে তোমরা যেভাবে ভরসা করেছো, আমার লড়াইতে সাথে থেকেছো, আমি তোমাদের কাছে কাতর আবেদন জানাই, ভালোবাসে মানে কি বলবো, অনুরোধ জানাই, তোমরা আমাকে তোমাদের লোকসভার সাংসদ জিতিয়ে তোমরা তোমাদের আগামী 5টা বছরের বিষ্ণুপুরকে সাজানোর দায়িত্ব দাও। আচ্ছা, আপনি তো বিজেপিতে ছিলেন, ভুল করেছিলেন মনে হয় এখন? ওটা তো আমাকে স্ত্রীর কর্তব্য করার জন্য থাকতে হয়েছিল। আমি তো বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। আর আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন যুব আইকন আমাদের সহযোদ্ধা। তো আমি কোনোদিনই মন প্রাণ থেকে আমি বিজেপিতে যাইনি। কিন্তু ওই যে বললাম না, আমি একটা মধ্যবিত্ত বাড়ির মেয়ে, সেখানে আমাদেরকে এটাই ছোটোর থেকে ট্রেন্ড করা হয় যে স্বামীর সাথে সহগামিনী হবে, তো আমাকে সেটাই হতে হয়েছিল। আমি বিজেপি কি অন্য কিছু দেখিনি। আমার মনে হয়েছিল যে সে নির্বাসিত, তাকে সম্মান দিয়ে বাঁচিয়ে তাকে জিতানোর জন্য যদি আমার জীবনটাও বাজি রাখতে হয়, তো আমি সেটাও বাজি রাখবো। বেশ, একটা কথা আছে, আপনি নিশ্চয়ই জানেন যে প্রতিটা গল্পেরই দুটো দিক হয়। সৌমিত্রবাবু অনেকবার বলেছেন যে আপনি যে কথাগুলো অ্যালিগেশনসগুলো আনছেন সবটাই মিথ্যে, উল্টে আপনার দিকে আঙুল তুলেছেন। আজ তার উত্তর দেবেন? আমি ওনাকে এত ফুটেজই দিতে চাই না, জানেন কারণ কেন জানেন তো? আমার লড়াইয়ের ওপর আমার ইন্টারভিউ হোক, এমন একজন মানুষরূপী অমানুষের জন্য ইন্টারভিউ আমি দিতেই চাই না, দিয়ে তার নিজের রুচিকে নষ্ট করা। আপনি তো জানতেন যে যখন আপনার প্রার্থী সৌমিত্রবাবু, তখন এই কথাগুলো উঠবে, আপনি জানতেন তো? আজ তো বিয়ের আগে থেকেই শুনে এসেছি, অনেক লোক বারণ করেছিল বিয়েটা করো না, বয়সটা কম ছিল, আবেগে ভুল করে ফেলেছিলাম। ভালোবাসে ভুল করেছিলেন? ভালোবাসাটা ভুল কিনা জানি না, তবে নির্বাচনটা ভুল হয়েছিল।
বাবা মা বারবার বারণ করেছিল, যে অনেক লোক এসে বলেছিল সুবিধার হবে না, করো না, কিন্তু শুনিনি। ওই কোথাও আবেগের জালে বাঁধা পড়ে গেছিলাম, আর ওটাই ভুল হয়েছিল। কিন্তু আজ একটাই কথা বলবো, যে আমার জীবনটা আমি বিষ্ণুপুরের মানুষের জন্য সারা জীবনের জন্য সঁপে দিয়েছি। নিন্দুকেরা বলছে সুজাতা দি যে ব্যক্তিপ্রেমের থেকে অনেক বেশি নাকি গাঢ় হয় পদের উপর প্রেম, তাই কি? যদি সেটাই হতো, 2019-এ কি আমার নামের পাশে এমপি বসার লড়াইটা করেছিলাম? সেদিনের লড়াইটা কি আমার নামের পাশে এমপিটা বসতো, না আমার পরিবার সুখ সুবিধা ভোগ করতো? একাধিকবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন, ওই যে বললাম, তখন আমি বিজেপি তৃণমূল এটা তো দল, আমি স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য করেছিলাম। আমি বারবার একটা কথাই বলছি, আমি স্বামীর প্রতি আমি স্ত্রীর কর্তব্য করাটাকে ন্যায় মনে করেছিলাম, যেটা ছোটোর থেকে পরিবার শিক্ষা দিয়েছে, যে যখন সাত পাকে বন্ধনে বাঁধা হয়েছো তখন তার জন্যই জীবনে সব কিছু করবে। আমার কাছে এটাই তখন প্রাইমারি হয়ে গেছিলো। আচ্ছা, এবার ক্যাম্পেইন আসবে, তারপর ভোট। ক্যাম্পেইনে কোথাও একই কেন্দ্রে আপনারা লড়ছেন, একই আসনের জন্য আপনারা লড়ছেন, দেখা হয়ে যেতে পারে তো পথে ঘাটে ক্যাম্পেইনে, কি বলবেন? ডিভোর্সের কাঠগড়াতেও তো দেখা হয়েছিল। কাঠগড়ায় যখন দেখা হওয়া কি এক? রাজনীতির আঙিনায় দেখা হওয়া বিরোধী প্রার্থী হিসেবে এবং ডিভোর্সের কাঠগড়ায় দেখা হওয়া, কোনটা বেশি কষ্টকর? যখন বিচ্ছেদ হয়ে যায় না, তখন ওই বিচ্ছেদের বিচ্ছেদের যন্ত্রণা বা বিচ্ছেদের ওই যে মানে টাইমটা বের করা, এটাই সবচেয়ে বড় যন্ত্রণা রয়ে যায়। যখন আপনি দেখতে পান চোখে যে আপনি স্ত্রী হিসাবে জীবিত আছেন এবং আপনি স্ত্রী হিসাবে তার জন্য জীবন মরণ পণ করেছিলেন, মৃত্যুকে নিশ্চিত জেনে বাজি রেখেছিলেন জীবনের, অথচ উনি অন্য নারীর সাথে সহবাস করছেন, এটাই দেখা সবচেয়ে যন্ত্রণা। বাকি তার কাছে বলছেন আপনি ভিকটিম কার্ড খেলছেন, আপনার কাছে কোনো ক্যাম্পেইন মেটেরিয়াল নেই, আপনার কাছে কোনো রাজনৈতিক সত্তা নেই, আপনি ভিকটিম কার্ড খেলছেন, ঠিক না ভুল? এটা তো আপনারা মিডিয়ারা প্রশ্ন করছেন বলে বলছি। আমার তো একদম ওনার নামটাই উচ্চারণ করতে ইচ্ছে করে না। আমার জীবনে ওটা আমি একটা লস্ট অ্যাক্সিডেন্ট ভেবে নিয়েছি, যে দ্যাট ওয়াজ নট মাই পাস্ট অনলি, দ্যাট ওয়াজ মাই লস্ট চ্যাপ্টার অ্যান্ড ইটস ওয়াজ নট ম্যারেজ, ইট ওয়াজ আ অ্যাক্সিডেন্ট। আমি মনেই রাখতে চাই না আর। আমি একদম, দুর্ঘটনা কেউ মনে রাখে না, কিন্তু হ্যাঁ, দুর্ঘটনা থেকে শিক্ষা পেলেন? হ্যাঁ, নিশ্চয়ই। দেখবেন মোটরসাইকেল চালাতে চালাতে কেউ যখন একবার অ্যাক্সিডেন্ট করে, তখন কিন্তু সেই অ্যাক্সিলারেটরটা একটু মানে সাবধানেই মানে কন্ট্রোল করে চালায়। তো আমাকেও জীবনের অ্যাক্সিলারেটরটা দেবে নিতে হয়েছে। মাফ করবেন, মানুষ হিসেবে নয়, সাংবাদিক হিসেবে এই প্রশ্নটা করছি। অ্যাক্সিডেন্টের কম্পেনসেশনটা কি আজকের এই প্রার্থী পদ? যখন লড়াইটা করেছিলাম বা যখন ওই বিচ্ছেদ যন্ত্রণাটা, মৃত্যু যন্ত্রণাটা সহ্য করেছিলাম, তখন কিন্তু 2024 আসতে বহু দেরি ছিল। আপনারা জানেন, 11 কোটির রাজ্যে বা 140 কোটির দেশে কেউ ভাবতে পারে না যে 542 জনের বা 42টা প্রার্থীর একজন হওয়া, এটা ভেবে আমার মনে হয় না কোনো নারী লড়াই করে। আর সেটা তো সুজাতা মণ্ডল তো নয়। আর আরেকটা কথা আমি আপনাদের চ্যানেলের বা মাধ্যমে বলতে চাই, যে সুজাতা যদি লোভী হতো, তাহলে একটা সিটিং এমপিকে একটা ছুঁচের কণা নিয়েও অন্তত ডিভোর্স দিত না। আর আজকে সুজাতার থাকার জন্য এখনও নিজস্ব একটা বাড়ি নেই, আর সুজাতার থাকার জন্য এখনও পর্যন্ত নিজস্ব কোনো জমি জমা সম্পত্তি নেই। আচ্ছা সুজাতাজি, যেহেতু আপনার কাছ থেকে আমরা নির্যাতনের যে পীড়া সেটা আপনি নিজে ভোগ করেছেন, আপনি লড়াই করেছেন, আপনার কি মনে হয় সন্দেশখালীর মহিলারাও সত্যি নির্যাতিত? কারণ আপনার দলের একাধিক মানুষের বক্তব্য না, তারা নির্যাতিত নন। আপনি মহিলা হিসাবে এবং আমার দলনেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আমি একটাই কথা বলতে চাই, যে দেখুন, যেহেতু সন্দেশখালীতে আমি বাস করি না, তাই সন্দেশখালীর সম্বন্ধে আমি বেশি কথা আমার বলাটা মনে হয় সমীচীন নয়। তবু একজন নারী হিসাবে বলছি, যদি কোনো নারী সত্যি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, আমিও তো কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিলাম, ঠিক আছে, তো সেটা সত্যি বেদনার, কষ্টের। এবং দেখেছেন যে যাদের নামগুলো উঠেছিল যে অপরাধী হিসাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কিন্তু তাদের কাউকে ছাড়েনি, রেয়াত করেনি। আর এটাও নিশ্চিত জেনে রাখুন, যদি সত্যিই কেউ অপরাধী হয়, তারা রেয়াত তো পাবেই না, তাদের যথোপযুক্ত শাস্তি হবে। কিন্তু এটা নিয়ে কোথাও যেন আমার মনে হচ্ছে যে এই লোকসভার এই গরম তাপের সময় এটা নিয়ে সাম্প্রদায়িক বিজেপি একটা
তাস খেলছে, একটা নারী ইস্যু নিয়ে তাস খেলছে। যারা হাতরসের বিচার করে না, যারা উন্নয়নের বিচার করে না, যে উত্তরপ্রদেশে সেকেন্ডে সেকেন্ডে মেয়েরা রেপ হয়, তাদের কাছে অন্তত সন্দেশখালির বিচার আমরা শিখবো না। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী যথেষ্ট আছে, এটুকু আমি বলতে পারি। সন্দেশখালির মা বোনেদের, বাংলার মা বোনেদের আপনারা নিশ্চিন্তে থাকুন, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে মা বোনেদের অসম্মান হয়নি, অসম্মান হবে না। বেশ, একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদের সাক্ষাৎকারের। আমার শেষ প্রশ্ন, যদি আপনি প্রার্থী হিসেবে জিতে যান, সাংসদ হন, তখন সৌমিত্র বাবুকে ফোন করবেন, কিছু বলবেন? আমি বারবার আপনাদেরকে একটা কথাই বলছি, আমার লাইফে ওনার আর কোনো গুরুত্বই নেই। আপনারা ওনাকে এখন কি বলবেন? এখন তো উনি আপনার চ্যালেঞ্জার। আপনারা, আমি আজও কিছু বলতে চাই না, আগামী দিনেও কিছু বলতে চাই না। আর ওনাকে নিয়ে প্রশ্ন করে ওনাকে প্লিজ এত ফুটেজ দেবেন না, উনি ফুটেজ পাওয়ার যোগ্য নন। উনি এতটা ফুটেজ পাচ্ছেন, যদি একটু কাজ করে ফুটেজ পেতেন, বিষ্ণুপুর লোকসভার জনগণের পাশে দাঁড়িয়ে ফুটেজ পেতেন, তাহলে একজন জনগণ হিসেবে, ভোটার হিসেবেও ভালো লাগতো। আর চ্যালেঞ্জার প্রার্থী এটা তো আজ, কিন্তু আজকে বিগত যে 10টা বছর বা 5টা বছর বিষ্ণুপুর লোকসভার মানুষকে, আমাকে তো যা ঠকিয়েছেন, বিষ্ণুপুর লোকসভার মানুষকে না ঠকালেই পারতেন। দুর্নীতি করেছেন উনি। 5টা বছর আগে কি ছিল আর আজ এত অগাধ সম্পত্তি কি করে একটু জানতে চাই। সৌমিত্র খায়ের সম্পত্তি বলছেন? অগাধ, একটু জানতে সেটা আপনি যখন ছিলেন তার সঙ্গে, তারপর হয়েছে নাকি প্রথম থেকেই হয়েছে? মানে 19-এও হয়েছে না 19-এর পরে হয়েছে? দিনের দিন আমি ছেড়ে আসার পরে তো শুনছি প্রচুর আরো বেড়েই গেছে। আপনি যখন ছিলেন তখন ছিল? তখন আমাকে সব কিছু জানানো হতো না, আমাকে বলা হতো আমি এমপি, আমি যা খুশি করছি, তোমার এতে মাথা ব্যথা দেখানোর কিছু নেই, তুমি ঘরের মতো, ঘরের বউ ঘরের বউয়ের মতন থাকো, এত বাইরে নিয়ে মাথা কামানোর দরকার নেই। হাতিয়ার করবেন এই ইস্যুকে ভোটে? আমি একটা কথা বলতে চাই, জানেন তো, আমি যে কথা, আপনার রাজনৈতিক প্রতিপক্ষ আজ তো ভারতীয় জনতা পার্টি দুর্নীতিকেই ইস্যুকেই হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে, আপনি করবেন না? ভারতীয় জনতা পার্টির যদি দুর্নীতি দেখা হয়, তাহলে তো গোটা দেশটাকেই বেঁচে দিয়েছেন। মানে ওই যে আবার গল্প, চালনি করে ছুঁচকে বিচার। কিন্তু বিষ্ণুপুরে আসুন, আর বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী, তার একটু সম্পত্তির হিসাবটা নেওয়া হোক। এবং এত বেনামি সম্পত্তি কেন? মায়ের নামে, বাবার নামে, দিদির নামে, স্টাফদের নামে, মানে এবং প্রচুর প্রচুর প্রচুর, মানে আমি চাই যে সেগুলো সার্চ অ্যান্ড ভিজিলেন্স হোক। আর দেখুন, আমি ওনাকে পরোয়াও করি না, ভয়ও পাই না, কারণ আমি ওনার জন্য জীবনে প্রচুর করেছি। 2017 সালে যখন ওনার চিকুনগুনিয়া হয়েছিল, নিজের হাতে মলম লাগিয়ে নিজের জীবন বিপন্ন হতে পারে জেনেও সেবা করেছি। এগুলো বলতে চাই না, কারণ কারোর জন্য কিছু করে বলাটা বড় মুখের পরিচয় নয়, এটা আমার পারিবারিক শিক্ষা নয়। উনি আমার বিরুদ্ধে যা খুশি বলতে পারেন, ওনার দল যা খুশি বলতে পারে। আমি খুব ঈশ্বরে বিশ্বাসী একটা মহিলা, সময় বিচার করবে, সময়ের থেকে বলবান কিছু নয়। আর পাপ ছাড়ে না বাপকে, পাপ আর পারা হজম হয় না, এটুকুই বলতে পারি। বেশ, আজ ইন্টারভিউ শুরু করার আগে একটা ইংরেজি প্রবাদ বাক্য দিয়ে শুরু করেছিলাম, একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে। আর এই গোটা ইন্টারভিউ গত আধ ঘন্টা ধরে কোথাও সেই প্রবাদ বাক্যর চারপাশেই ঘুরলো। আজ সুজাতা মণ্ডল যে অভিযোগ আনলেন সৌমিত্র খাঁর বিরুদ্ধে, তা সত্যি বিস্ফোরক। নিজের প্রাণনাশের অভিযোগ থেকে দুর্নীতির অভিযোগ সৌমিত্র খাঁর বিরুদ্ধে। একই সঙ্গে সৌমিত্র খাঁর বিরুদ্ধে ইঙ্গিত দিলেন এক কোট আনকোট, আমি বলছি সুজাতার বক্তব্য, আমাদের নয়, এক হত্যারও। তাই কি নাকি সবটাই 2000? আমি হত্যা বা ন্যাচারাল আমি এসব বলতে চাইনি। আমি চাইছি যে সেই ঘটনাটা ভিজিলেন্স হওয়া দরকার, আমি এটা বলতে চেয়েছি। কে হত্যা কি সত্য, এটা তো আমি স্পটে ছিলাম না। আমি এই নিয়ে বেশি কিছু বলতেই চাই না, কারণ আমি এই লড়াইটা তৃণমূল কংগ্রেসকে মানুষের জন্য প্রতিষ্ঠা করার লড়াই। এটা আমার কোনো, যার জন্য আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, আমি তাকে এত ফুটেজ দিতেই চাই না, কারণ আমি বিশ্বাস করি যে সময় বলবান আর ঈশ্বর বিচার করবে ন্যায় অন্যায়ের। উনি রাখছেন ঈশ্বরের ওপর, কিন্তু মানুষ বিচার করবে 2024 সালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে কে জিতে সাংসদ হবে। আপনাকে অনেক শুভেচ্ছা আসন্ন ভোটের জন্য। আশা করব আপনি আম জনতার হয়ে কাজ করবেন, আম জনতার কথা মাথায় রাখবেন। আর আজ আম জনতাকে একটাই কথা বলে শেষ করব, আঙুল ঠিক চিহ্নে ঠিকভাবে নিজের অধিকার বুঝে ভোটটা দেবেন।
ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।